নমস্কার, আমি ডক্টর সুতপা শীট। আমি কনসালটেন্ট গাইনিকোলজিস্ট হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুরে। আজকে আমি যেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। অনেকেই এই সমস্যাটা নিয়ে আসেন, অনেকে হয়তো আল্ট্রাসাউন্ড স্ক্যান করিয়েছেন অন্য কোনো কারণে, তাতে হয়তো পাওয়া গেল যে ফাইব্রয়েড রয়েছে। তো সেটা নিয়ে অনেকে ভয় পেয়ে যান যে এটা এক ধরনের টিউমার। তো সেই যখন কেউ আল্ট্রাসাউন্ড স্ক্যানে এই ধরনের ফাইন্ডিং পান তখন তারা খুব ভয় পেয়ে যান। তো সেজন্য আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ফাইব্রয়েড হলো এক ধরনের টিউমার, কিন্তু এটা একটা বিনাইন টিউমার, মানে এটা ক্যান্সারাস নয়। আর এটা খুবই কমন টিউমার, মানে একজন মহিলার প্রায় 30% রিস্ক থাকে যে ফাইব্রয়েড হওয়ার পুরো লাইফ টাইমে। আর এটা থেকে সাধারণত এটা যেটা আমি বললাম যে এটা একটা বিনাইন টিউমার, এটা সাধারণত ইউট্রাসের মধ্যে যে স্মুথ মাসল থাকে সেই মাসেলের একটা সেল থেকে এটা ডেভেলপ করে, সেখান থেকে গ্রো করে। আর এটার হয় কেন, এবার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলোকে আমরা বলি, মানে কিছু কিছু যদি অলরেডি সমস্যা কারুর থেকে থাকে বা কোনো হিস্ট্রি থেকে থাকে, তো সেই মহিলাদের ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনাটা বেশি। যেমন যদি কারুর ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি কারুর ওজন অতিরিক্ত বেশি হয়, আর যদি কারুর কখনো কোনো প্রেগনেন্সি না হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এবার এই ফাইব্রয়েড হলে কি সমস্যা হয়? বেশিরভাগ ক্ষেত্রেই ফাইব্রয়েডে কোনো সিমটম হয় না বা কোনো সমস্যা হয় না। অনেকেই সেজন্য আল্ট্রাসাউন্ড স্ক্যান অন্য কোনো কারণে করে থাকলে ফাইব্রয়েড ফাইন্ডিং পান, যেটা হয়তো তাদের কোনো সমস্যা নেই। আর দেখা গেছে যাদের যাদের ফাইব্রয়েড থাকে তাদের মধ্যে মোটামুটি 25% পেশেন্টদের ফাইব্রয়েড রিলেটেড সিমটমস বা সমস্যা থাকে। সেগুলো কি কি? অতিরিক্ত ব্লিডিং হওয়া বা পিরিয়ডসের সময় হেভি পিরিয়ডস হওয়া, তলপেটে ব্যথা হওয়া, সেটা পিরিয়ডসের সময়ও হতে পারে, পিরিয়ডস ছাড়া অন্য সময়েও হতে পারে, কোমরে ব্যথা, বাথরুম মানে পেচ্ছাপ বা পায়খানার সমস্যা, এই অসুবিধাগুলো হয়। অনেকের ফাইব্রয়েড থাকলে প্রেগনেন্সি আসারও অসুবিধা হয়, যেটাকে ইনফার্টিলিটির সমস্যা বলা হয়। তো সেই ফাইব্রয়েড থাকলে তাহলে আমরা বুঝবো কিভাবে, ডায়াগনোসিস কিভাবে করব? তো যখনই কেউ ওই ধরনের কোনো সিমটম নিয়ে আসেন, সেটা অতিরিক্ত পিরিয়ডস হতে পারে বা পেন হতে পারে বা ইনফার্টিলিটির সমস্যা হতে পারে, তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করাই। এই আল্ট্রাসাউন্ড স্ক্যানটা সাধারণত তলপেটের আল্ট্রাসাউন্ড স্ক্যান হয়। কখনো কখনো ইন্টারনাল স্ক্যান, যেটাকে ট্রান্সভাজাইনাল স্ক্যান বা টিভিএস স্ক্যান বলা হয়, সেটাও করার দরকার হয়। আর খুব রেয়ারলি যখন হয়তো ফাইব্রয়েডের এক্স্যাক্ট পজিশন বোঝা যাচ্ছে না বা আমাদের আরও কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দরকার, তখন কিছু কিছু ক্ষেত্রে এমআরআইও করানোর প্রয়োজন হয়, সেটা ফাইব্রয়েডটাকে কোথায় এক্স্যাক্টলি রয়েছে সেই লোকেশনটা বোঝার জন্য। তো এটা গেল ডায়াগনোসিস। এবারে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? এটা ডিপেন্ড করে পুরোপুরি পেশেন্টের কি সিমটম হচ্ছে তার উপর। যদি অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে আর সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। প্রথমে আসি মেডিকেল ট্রিটমেন্ট। তো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে কিছু আছে নন হরমোনাল ট্রিটমেন্ট, যেটা শুধুমাত্র ব্লিডিং বন্ধ করার জন্য দেওয়া হয়। যতদিন পেশেন্টের ব্লিডিং হয় সেই প্রথম 3 থেকে 4 দিনের সময়ই শুধুমাত্র এই মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে। এগুলো মোটামুটি যেই নন হরমোনাল মেডিসিনগুলো বলছি সেগুলো সাধারণত দেখা গেছে প্রায় 50 to 60% এফেক্টিভ। তারপরে আসে হরমোনাল ট্রিটমেন্ট। হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে আমরা শুধু প্রজেস্টেরন হরমোন দিতে পারি, সেটা ট্যাবলেট হতে পারে, ইনজেকশন হতে পারে, বা অনেক সময় মিরেনো বলে একটা কয়েল পাওয়া যায়, সেটাও হতে পারে। আর আরেকটা হচ্ছে যেটা ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন কম্বিনেশন। তো এগুলো হচ্ছে এই যে হরমোনাল ওষুধগুলো আমি বললাম, এগুলো হচ্ছে ব্লিডিং কমানোর জন্য। এবার অনেকে প্রশ্ন করেন যে ফাইব্রয়েডটা ছোট করার কি কোনো ওষুধ হয়? সেরকমও কিছু ওষুধ রয়েছে। একটা ইনজেকশন হয় যেটাকে আমরা জিএনআরএইচ অ্যানালগ বলি, সেটা প্রত্যেক মাসে মাসে একটা করে দিতে হয়। তাতে দেখা গেছে যে প্রায় 6 মাস ইউজ করার পর 36% ফাইব্রয়েডের সাইজটা কমানো যেতে পারে। কিন্তু এগুলো প্রলংড ইউজ করা যায় না, কেননা এই যে হরমোনাল ওষুধটা, এটা একটা মেনোপজের মতো এফেক্ট ক্রিয়েট করে। তো সেজন্য এটা বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না। 6 মাস বা হয়তো ম্যাক্সিমাম আমরা 1 বছর অবধি ইউজ করতে পারি। তবে দেখা গেছে যে 6 মাস ইউজ করার পরেও এটার এফেক্ট প্রায় 2 থেকে 3 মাস অবধি থাকতে পারে। আর ট্রিটমেন্ট বন্ধ করার পরে আবার পুরনো সাইজে ফিরে আসতেও প্রায় 4 থেকে 8 মাস মতো লেগে যায়। আরেকটা ওষুধ রয়েছে যেটা খাওয়ার ওষুধ,
যেটা উলি প্রিস্টাল বলে, সেটাতেও অনেক সময় দেখা গেছে যে ফাইব্রয়েডের সাইজটা ছোট হয়, কিন্তু সেটার কিছু কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন লিভার ফাংশন টেস্ট এগুলোর এনজাইমসগুলোকে অল্টার করে, তো সেটা আমাদের মনিটরিং করতে হয়। তবে এগুলো মানে লং স্ট্যান্ডিং নয়, কিছু দিনের জন্যই আমরা ইউজ করতে পারি। এটা গেল মেডিকেল। এবারে হচ্ছে সার্জিক্যাল। সার্জিক্যাল মানে অপারেশন দু ধরনের হতে পারে। একটা হতে পারে আমরা শুধু টিউমারটা বাদ দিতে পারি, যেটাকে মায়োমেক্টমি বলা হয়, সেটা ওপেন হতে পারে বা মাইক্রোসার্জারি হতে পারে, ডিপেন্ড করছে ফাইব্রয়েডের সাইজ কীরকম, পজিশন কোথায়, পেশেন্টের আগে কোনো অপারেশন হয়েছে কিনা এগুলোর ওপর। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যাদের ফ্যামিলি কমপ্লিট, প্রেগনেন্সি আর নেওয়ার প্রয়োজন নেই, অথবা যাদের বয়স হয়তো 40 বা তার ওপর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা পুরোপুরি জরায়ু বাদ দেওয়ার অপারেশন বা হিস্টেরেক্টমি করে থাকি। সেটাও আমরা ওপেন করতে পারি বা মাইক্রোসার্জারি করতে পারি, ডিপেন্ড করছে ফাইব্রয়েডের সাইজ কেমন আছে আর সেটা মাইক্রোসার্জারির সাহায্যে পুরোপুরি বার করা সম্ভব হবে কিনা, আর পেশেন্টের জেনারেল কন্ডিশন, অন্য কোনো অসুবিধা, অন্য কোনো অসুস্থতা কিছু রয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে। এটা গেল যাদের ব্লিডিংয়ের সমস্যা হচ্ছে বা ব্যথার সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে। এবার অনেকে আসেন যাদের ইনফার্টিলিটির সমস্যা রয়েছে আর ফাইব্রয়েড রয়েছে তার সাথে। তো কিছু কিছু টাইপের ফাইব্রয়েড থাকে, সেগুলো মানে বিশেষ করে ইন্ট্রামুরাল, মানে যেগুলো জরায়ুর ভেতরের দিকের লেয়ারের দিকে বেশি প্রজেক্টেড হয়ে রয়েছে, সেই ধরনের ফাইব্রয়েডগুলো, বা সাবমিউকোজাল মানে মাসেলের মধ্যে যেগুলো বা ভেতরের দিকে যেগুলো, সেই ধরনের ফাইব্রয়েড অপারেশন করলে ইনফার্টিলিটির সমস্যা অনেক সময় কিন্তু কম করা যায়। দেখা গেছে সেক্ষেত্রে মানে প্রেগনেন্সি রেট বা লাইভ বার্থ রেট যেটা, সেগুলো খুবই ইমপ্রুভ করা সম্ভব। বা ফাইব্রয়েড থাকলে প্রেগনেন্সির যা যা সমস্যা হতে পারে, যেমন মিসক্যারেজের রিস্ক বেড়ে যাওয়া, সেগুলোও আমরা কমাতে পারি। এটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড। আর যাদের অলরেডি প্রেগনেন্সি চলছে তাদের ক্ষেত্রে যদি আমরা সিজারিয়ান সেকশনে ডেলিভারি করি, তাহলে সিজারের সময়েও আমরা ফাইব্রয়েড রিমুভ করতে পারি। এটাই আজকে এটাই আমার আলোচনা করার ছিল, যে যারা প্রেগনেন্সি নিতে চান না, বা যারা প্রেগনেন্সি নিতে চেষ্টা করছেন, বা যাদের প্রেগনেন্সি রয়েছে ফাইব্রয়েড থাকা অবস্থায়, তাদের তাহলে কি কি চিকিৎসা সম্ভব। ধন্যবাদ।